Hello and welcome to our second online class on the course of the Law of the Sea. Law of the Sea কোর্সের দ্বিতীয় অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাহমিদুল ইসলাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ ল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় সপ্তাহের যেই কোর্স ম্যাটেরিয়ালগুলো রয়েছে, যে লেকচারটি রয়েছে সেই লেকচারের উপরে। সো ইফ উই গো টু আওয়ার অনলাইন ই-লার্নিং প্ল্যাটফর্ম, সেখানে আমরা দেখতে পাবো উইক নাম্বার 2। এখানে আছে আমাদের টপিক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। সো আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে পড়ব এবং ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর যে সোর্সগুলো রয়েছে বা উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো নিয়েও আলোচনা করব। সো আই হোপ ইউ হ্যাভ অলরেডি actually viewed the lecture videos that I have provided for you. আপনাদের জন্য যে লেকচার ভিডিও আমি প্রোভাইড করেছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং সোর্সেস অফ দ্য ল অফ দ্য সি এর উপরে, আশা করি আপনারা সবাই দেখেছেন। যদি আপনারা দেখে না থাকেন, অবশ্যই এই ভিডিওগুলো আপনারা দেখবেন, যেখানে আমি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং সোর্সগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আর আজকের ভিডিও লেকচারে আমরা আলোচনা করব যা কিনা মূলত বাংলা ভাষায় হবে। সুতরাং ইংলিশ যে লেকচারটি আছে সেটা বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আজকের লেকচারটি আপনাদের জন্য অনেক কাজে দেবে বলে আমার বিশ্বাস। এবং এই সপ্তাহে আমাদের অনলাইন ক্লাস এবং জেনারেল ডিসকাশন ফোরামের পাশাপাশি আরও একটি অ্যাক্টিভিটি রয়েছে, উইচ ইজ কুইজ নাম্বার 1। এবং এই কুইজ নাম্বার 1-এ উইক 1 এবং উইক 2 এর যে লেকচারগুলো রয়েছে সেই লেকচারগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। তো আপনারা অবশ্যই কুইজ নাম্বার 1 যথাসময়ে অ্যাটেম্প্ট করবেন এবং কমপ্লিট করে ফেলবেন, বিকজ দিস কুইজ উইল নট বি এবল টু রিঅ্যাটেম্প্ট। এই কুইজটা কিন্তু আপনারা রিঅ্যাটেম্প্ট করতে পারবেন না আফটার দ্য ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পরে। ওকে, সো এই সপ্তাহে আপনাদের হচ্ছে এগুলোই মূলত কাজ। আর আমরা তাহলে এখন আমাদের যেই লেকচারটা আছে সেই লেকচারগুলোতে চলে যাই। So the first part of our today's lecture is the historical background of the law of the sea. Historical background হচ্ছে কি আমাদের ঐতিহাসিক ভিত্তি বা ঐতিহাসিক যেই ইতিহাসটা, আসলে ল অফ দ্য সি এর ঐতিহাসিক ইতিহাসটা কি বেসিক্যালি। সো আমরা যদি প্রথমে দেখি, দ্য মডার্ন ল অফ দ্য সি ডেটস টু দ্য বিগিনিং অফ দ্য মডার্ন ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে ল অফ দ্য সি। এবং ল অফ দ্য সি এর উৎসটাকে যদি আমরা খুঁজতে যাই, তাহলে ইন্টারন্যাশনাল ল এর উৎস যেখানে, ল অফ দ্য সি এর উৎস মূলত সেখানে। কারণ হচ্ছে ল অফ দ্য সি ওয়াজ সাচ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, মেডিয়েভাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য কলোনিয়াল ওয়ার্ল্ড। কলোনিয়াল পিরিয়ড এবং এনশিয়েন্ট পিরিয়ডেও কিন্তু মানুষজন সমুদ্রপথে যাতায়াত করত এবং সমুদ্রপথে তারা যুদ্ধ এবং বাণিজ্য পরিচালনা করত। তো এই যে তাদের যে কার্যাবলীগুলো রয়েছে, সেই এই কার্যাবলীগুলোর সাথেই কিন্তু ল অফ দ্য সি জড়িত। সুতরাং ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ল যখন থেকে শুরু হয়েছে, ল অফ দ্য সি শুরু কিন্তু তখন থেকেই হয়েছে এবং এটা ইন্টারন্যাশনাল ল এর একটা মূল অংশ হিসেবে সবসময় একটা গুরুত্ব বহন করে আসছে। Grotius, the Dutch lawyer who is considered to be the father of international law, is regarded as the father of the law of the sea as well. So, Dutch lawyer এবং Dutch legal writer, his name was Grotius. তো তাকে বলা হয় যে তিনি হচ্ছেন আন্তর্জাতিক আইনের জনক। আন্তর্জাতিক আইনটাকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছেন ইউরোপে, এবং তাকে কিন্তু আবার বলা হয় যে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এরও জনক। His seminal work on the subject, The Free Seas or Mare Liberum, published in 1609, established some of the major concepts in this field. তো 1609 সালে তার লেখা মারে লিবারাম অর দ্য ফ্রি সিজ নামে তার একটা বই রয়েছে। সেই বইতে কিন্তু তিনি ল অফ দ্য সি এর মেজর যে কনসেপ্টগুলো রয়েছে, মেজর যে প্রিন্সিপালগুলো রয়েছে, যে প্রিন্সিপালগুলো আমরা এখন পর্যন্ত ফলো করছি, সেই প্রিন্সিপালগুলো সেখানেও কিন্তু তিনি বর্ণনা করেছেন। He articulated the principle of the freedom of the seas, that the sea should be free and open to use by all countries. তো তার যে মতামতটা ছিল, সেই মতামতটা ছিল কি, যে সমুদ্র হচ্ছে সকলের সমান অধিকার এবং সমুদ্রে সবার যাতায়াত করার জন্য সমান অধিকার রাখতে হবে। সেখানে কোনো দেশের আলাদাভাবে নিজস্ব এক্সক্লুসিভ রাইট যাকে বলে, নিজস্ব অধিকার, অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়ার অধিকার, এই অধিকার যেন সমুদ্রে না থাকে।
The oceans had long been subject to the freedom of the seas doctrine, a principle put forth in the 17th century, essentially limiting national rights and jurisdiction over the oceans to a narrow belt of sea surrounding a nation's coastline. তো 17 শতকের থেকেই কিন্তু আমরা দেখছি যে ফ্রিডম অফ দ্য সিজ এই ডক্ট্রিনটা জনপ্রিয়তা পেয়েছে, এবং এই ডক্ট্রিনটা আমাদেরকে যে যা বলছে সেটা হচ্ছে যে সমুদ্রের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, একটা নির্দিষ্ট ক্ষুদ্র সীমা পর্যন্তই একটা দেশের সার্বভৌম ক্ষমতা থাকবে, যেখানে কিনা সেই দেশ স্যার অন্য আসসালামু আলাইকুম। কোনো রাষ্ট্রের যেই জাহাজ রয়েছে সেই জাহাজকে তারা আহ, সেই অঞ্চলটাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে। সেই সীমিত অঞ্চলটার বাইরে কিন্তু কোনো রাষ্ট্রই অন্য কোনো রাষ্ট্রের জাহাজকে বাধা দিতে পারবে না, যা কিনা ফ্রিডম অফ দ্য সিজ যে কনসেপ্টটা, যে ডক্ট্রিনটা, এই ডক্ট্রিনের মূল বক্তব্য। আচ্ছা, তারপরে আমরা আসি, দ্য রিমাইন্ডার অফ দ্য সিজ ওয়াজ প্রোক্লেম টু বি ফ্রি টু অল অ্যান্ড বিলঙ্গিং টু নান। তার মানে হচ্ছে যে ন্যাশনাল বাউন্ডারির সাথে সংলগ্ন যে ক্ষুদ্র অংশটুকু রয়েছে সমুদ্রের, সে অংশটুকু প্রত্যেকটা দেশের জন্য, কিন্তু তারপরে যে অংশটা আছে সমুদ্রের বা হাই সিজ আমরা বর্তমানে যাকে বলি, সেই হাই সিজটা হচ্ছে সবার সমান অধিকার, এবং সেটা কারো নির্দিষ্ট একক কর্তৃত্বের অধীনে থাকবে না। While this situation prevailed into the 20th century, by the middle of it there was an impetus to extend national claims over offshore. So শোরের কাছাকাছি পর্যন্ত একটা সময়ে কিন্তু রাষ্ট্রগুলো তাদের যেই সভরেন্টিটা আছে, তাদের যে সার্বভৌম ক্ষমতাটা, সেটা ব্যবহার করতে পারত। কিন্তু যখন আমরা দেখেছি যে 20th সেঞ্চুরির পর যখন যুদ্ধজাহাজের ব্যাপক ব্যবহার শুরু হলো এবং সমুদ্রের সাবমেরিন গুলো বিচরণ করা শুরু করলো, তখন দেশগুলো দেখলো যে আমাদের ক্ষমতা কিন্তু, আমাদের যে সমুদ্রটাকে কন্ট্রোল করার ক্ষমতা, সেই ক্ষমতাও যেমন বাড়ছে, তেমনি সমুদ্র পথে ভিন্ন দেশের বা অন্য দেশের আমাদের দেশকে আক্রমণ করার ক্ষমতাও বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই সার্বভৌমত্বটা রয়েছে এবং আমাদের যে ল্যান্ড ম্যাসটা রয়েছে, আমাদের যে ভূমিটুকু রয়েছে, সেই ভূমিটাকে রক্ষা করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়েও হলেও আমাদের সমুদ্রের মধ্যে কন্ট্রোল বা আধিপত্যটাকে স্থাপন করতে হবে। যদি আমরা আধিপত্য স্থাপন না করতে পারি, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বাধীনতাটা বিপন্ন হয়ে যাবে। তো তখন থেকেই বিভিন্ন দেশ চেষ্টা করা শুরু করলো যে শুধুমাত্র কোস্টাল এরিয়া না, কোস্টাল এরিয়ার বাইরেও যেন তাদের একটা ক্ষমতা থাকে। তো সেই কনসেপ্টটা থেকে আস্তে আস্তে আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও কিন্তু কি হয়েছে যে আহ, একটা যুদ্ধের বড় অংশই কিন্তু সংঘটিত হয়েছিল সমুদ্রপথে, সমুদ্রে। যেমন জাপানিজরা কিন্তু পার্ল হারবার, সেটা ছিল হাওয়াইয়ের আহ, হাওয়াই থেকে তাদের বেশ কাছাকাছি একটা অঞ্চলে, মানে জাপান এবং আমেরিকার মাঝামাঝি একটা দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জের মধ্যে আমেরিকান যে বেস ছিল সেখানে জাপানিজরা কিন্তু আক্রমণ করেছিল, এবং জাপানিজরা আক্রমণ করে আমেরিকার যেই প্যাসিফিক ফ্লিট আছে সেই প্যাসিফিক ফ্লিটটাকে একেবারে বিপর্যস্ত অবস্থায় কিন্তু প্রায় ধ্বংসের কাছাকাছি নিয়ে গিয়েছিল। তো এই সমুদ্র পথে যে যুদ্ধগুলো পরিচালিত হতো, তখন থেকে কিন্তু একটা কনসেপ্ট গ্রো করেছে যে শুধুমাত্র কোস্ট লাইনের সংলগ্ন যে অল্প বিস্তৃত অংশটা, সেই অংশটুকুই যদি একটা দেশের কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলেই সেই দেশটা নিজেকে স্বাধীন বলে দাবি করতে পারবে না। তার পাশাপাশি একটা নির্দিষ্ট জোন পর্যন্ত, বর্তমানে যাকে আমরা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলছি, 200 নটিক্যাল মাইল, এই পর্যন্ত আমাদের একটা কন্ট্রোল থাকতেই হবে। এই কন্ট্রোলটা না থাকলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। So the 1958 United Nations Conference on the Law of the Sea attempted to formulate an agreed legal definition of the continental shelf. Continental shelf টা কাকে বলে, এটার একটা লিগ্যাল ডেফিনিশন বের করার জন্য এবং ডিসাইড করার জন্য 1958 সালে কিন্তু ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য ল অফ দ্য সি অ্যাটেম্প্ট নিয়েছিল, and it was adopted the following in Article 1 of the Convention on the Continental Shelf. এবং কনভেনশন অন দ্য কন্টিনেন্টাল শেলফের আর্টিকেল 1-এ আমরা দেখতে পাচ্ছি, সেখানে কন্টিনেন্টাল শেলফের একটা ডেফিনেশন দেওয়া আছে। ফর দ্য পারপাস অফ দিজ আর্টিকেলস, দ্য টার্ম কন্টিনেন্টাল শেলফ ইজ ইউজড অ্যাজ রেফারিং to the seabed and subsoil of the submarine areas adjacent to the coast but outside the area of the territorial sea to a depth of 200 meters or beyond that limit, to where the depth of the superadjacent waters admits of the exploitation of the natural resources of the said areas. তো এই যে কন্টিনেন্টাল শেলফটা কিন্তু আমাদের ল অফ দ্য সি এর মধ্যে
যে রাষ্ট্রের একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটাকে ডিফাইন করার জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই কন্টিনেন্টাল শেলফটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ একটা অঞ্চল। সেখানে বিভিন্ন ধরনের ন্যাচারাল রিসোর্স কিন্তু পাওয়া যায়, তেল বলেন, আপনার গ্যাস বলেন, তারপর কোবাল্ট, ইউরেনিয়াম, এ ধরনের অনেক ন্যাচারাল রিসোর্স কিন্তু সমুদ্রের নিচে, কন্টিনেন্টাল শেলফের নিচে রয়েছে। তো রাষ্ট্রগুলো সবসময় চায় যে তাদের এক্সক্লুসিভ অধিকার সেই কন্টিনেন্টাল শেলফের উপরে থাকুক। সো এখানে সেটারই একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে কন্টিনেন্টাল শেলফের উপরে রাষ্ট্রের অধিকার থাকবে, এবং সেটা কতটুকু পর্যন্ত হবে, যে দ্য সিবেড সাবসয়েল এরিয়া থেকে 200 মিটার পর্যন্ত যতটুকু ডেপথ, সেই 200 মিটারের পরবর্তী অংশ অংশ যেটা বিয়ন্ড দ্যাট লিমিট টু ওয়ের দ্য ডেপথ অফ দ্য সুপার অ্যাডজেসেন্ট ওয়াটার অ্যাডমিটস অফ দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ন্যাচারাল রিসোর্স অফ দ্য সি এরিয়াস। 200 মিটার নিচ থেকে শুরু করে একটা স্লোপ পর্যন্ত যাবে, দীর্ঘ একটা স্লোপ। সেই স্লোপটা যখন একদম শেষ হয়েছে, আমাদের পৃথিবীটাতে কিন্তু আমাদের যে কন্টিনেন্টগুলো রয়েছে সেই কন্টিনেন্টগুলো কিন্তু দে আর মুভিং, হচ্ছে কি তারা মুভ করছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মহাদেশ গুলো কিন্তু মুভ করছে। এই যে মুভ যে করছে, যতটুকু পর্যন্ত তাদের বাউন্ডারিটা আছে আপনার সমুদ্রের নিচে, ততটুকুকেই আমরা কিন্তু কন্টিনেন্টাল শেলফের অংশ হিসেবে ধরে নিচ্ছি, অ্যান্ড দে আর রিচ ইন ভেরি মাচ ন্যাচারাল রিসোর্সেস। সো এই ন্যাচারাল রিসোর্সটাকে আহরণ করার জন্যই কিন্তু কি হয়েছে, এই যে 1958 সালে আমাদের ইউএন কনভেনশনটা করা হয়েছে। This definition explained the criteria of adjacency to the coast and of exploitability, which were soon questioned in view of their imprecise and open-ended nature. তো তখন পর্যন্ত কন্টিনেন্টাল শেলফের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছিল, ইট ওয়াজ নট স্পেসিফিক, অ্যাবসলুটলি স্পেসিফিক ছিল না, কারণ এটা ডিপেন্ড করে প্রত্যেকটা দেশের উপরে, ডিপেন্ড করে তাদের কন্টিনেন্টাল শেলফ কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে। সো ইট ওয়াজ নট অ্যাবসোলুটলি প্রিসাইজ, অ্যান্ড ইট ওয়াজ ওপেন এন্ডেড, যে এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করার কিন্তু সুযোগ ছিল। ইন দ্য লেট 1960s, oil exploration was moving further and further from land and deeper into the bedrock of continental margin। এই যে কন্টিনেন্টাল মার্জিন যেটা আছে, যে যেখানে আমাদের মহাদেশের শেষ শেষ অংশ, সো এই পর্যন্ত কিন্তু 1960 সালের দিকেই আমাদের যে অয়েল রিগগুলো রয়েছে সমুদ্রের মধ্যে, কিন্তু অয়েল রিগ স্থাপন করা হয়। সেই অয়েল রিগগুলো আপনার কয়েক কিলোমিটার পর্যন্ত, 20 কিলোমিটার, 30 কিলোমিটার এরকম দীর্ঘ আপনার পাইপলাইন তারা স্থাপন করে মাটির নিচে, এবং সেখান থেকে তারা তেল উত্তোলন করে থাকে। তো সেগুলো দেখা গিয়েছিল যে একদম কন্টিনেন্টাল শেলফ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। And the oceans were being exploited as never before. Activities unknown barely 2 decades earlier were in full swing around the world. তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন যেই অয়েল এক্সট্রাক্টিং কোম্পানিজগুলো রয়েছে, বিপি, শেল, তারপর আর এরকম বিভিন্ন দেশের যে পেট্রোলিয়াম অর্গানাইজেশনগুলো রয়েছে, সেই অর্গানাইজেশনগুলো কিন্তু এই কন্টিনেন্টাল শেলফ এর থেকেও কিন্তু তেল আহরণ করা শুরু করলো, এবং সেটা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রকম টেনশন ক্রিয়েট করলো যে আসলে ওই অংশটা কার, কারণ সেখানে তো নির্দিষ্ট কোনো রকম কন্ট্রাক্ট তাদের মধ্যে ছিল না। Tin had been mined in the shallow waters of Thailand and Indonesia. South Africa was about to tap the Namibian coast for diamonds. তো আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন দেশের বিভিন্ন কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু বিভিন্ন রকমের ন্যাচারাল রিসোর্স পাওয়া যায়, যেমন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার যে শ্যালো ওয়াটার্স অঞ্চলটা আছে, কারণ সেই দেশগুলো তো হচ্ছে দ্বীপপুঞ্জের দেশ। ইন্দোনেশিয়াতে প্রায় 20,000-এর মতো দ্বীপ রয়েছে। তো এই দ্বীপপুঞ্জের যে দেশগুলো রয়েছে, সেখানে আশেপাশের যে সমুদ্রের পানিটা রয়েছে, সেই পানিটা কিন্তু শ্যালো বা একটু অগভীর। তো সেই অগভীর অঞ্চলটার মধ্যে কিন্তু টিন যে উপাদানটা, মানে টিন তৈরি করার যে উপাদানটা রয়েছে, সেই উপাদানটা পাওয়া যায়, এবং সেগুলো উত্তোলন করা শুরু হলো। আবার সাউথ আফ্রিকার যে অঞ্চলটা, সাউথ আফ্রিকার অঞ্চলে নামিবিয়ান যে কোস্ট অঞ্চল রয়েছে, সেখানে আবার ডায়মন্ড পাওয়া যায়। তো ডায়মন্ডের জন্য তারা কিন্তু সেখানে আবার আপনার ন্যাচারাল রিসোর্স উত্তোলন করার জন্য বিভিন্ন রকম ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো তারা করা শুরু করলো। Meanwhile, large fishing vessels were now capable of staying away from port for months at a time, permitting them to fish anywhere and at an unprecedented level, beginning to deplete important fish stocks. Coastal states were setting limits and distant water fishing states contesting them. So তখন থেকে আমরা দেখেছি 1960 সালের পরে 1970-এর সময়ও কিন্তু আমরা দেখেছি যে ফিশিং বোটসগুলো, এগুলোকে অনেক ডেভেলপ করা হলো, নতুন প্রযুক্তি, নতুন রাডার টেকনোলজি, রেডিও টেকনোলজি আসার ফলে যেটা হলো যে ফিশিং বোটগুলো আরও বড় হয়ে গেল সাইজে, এবং সেই বোটগুলো একাধারে মাসের পর মাস তারা কি করতে পারতো, মাটি থেকে
দূরে থাকতে পারতো, মানে ল্যান্ড থেকে দূরে গিয়ে তারা অনেক দূরবর্তী অঞ্চলে গিয়ে তারা মাছ শিকার করে 1 মাস পরে ফেরত আসলেও তাদের কোনো অসুবিধা হতো না, এবং তারা প্রচুর পরিমাণে মাছ কিন্তু নিয়ে আসতে পারতো। তো এত বেশি পরিমাণে তখন এই ফিশিং অ্যাক্টিভিটিটা ডেভেলপড হয়ে গেল খুব কম সময়ের মধ্যে, যে ফিশ স্টক যেটা আছে, যে মাছেরও তো একটা জীবনচক্র আছে, মাছেরও তো একটা জনসংখ্যা আছে, এত বেশি পরিমাণে মাছ উত্তোলন করা শুরু হলো যে মাছ কিন্তু সেই জনসংখ্যার ঘাটতিটা, মানে ঘাটতি যেটা হচ্ছিল সেটা পূরণ করার আগেই আবার অন্য জেলেরা এসে সে মাছগুলো নেওয়া শুরু করলো। তো সেটা কিন্তু এক ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করলো, যে অনেকগুলো মাছ যদি এভাবে উত্তোলিত হতে থাকে তখন সেই মাছের কিন্তু পরবর্তীতে আর পাওয়া যাবে না, কারণ মাছের পোনাও কিন্তু আমরা সেগুলো নষ্ট করে ফেলছি বা সেগুলো উঠিয়ে ফেলছি। সো তার ফলে যে প্রবলেমটা দেখা গেল, যে মাছগুলো অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম মাছ কিন্তু বর্তমানে আমরা যা দেখি যে সামুদ্রিক মাছের যে এত দাম, এর পিছনেও কিন্তু এটা একটা বড় কারণ। সামুদ্রিক মাছ আগে অনেক অ্যাভেলেবল ছিল, বর্তমানে কিন্তু এতটা অ্যাভেলেবল না, অনেক কম সংখ্যক মাছই কিন্তু বর্তমানে রয়েছে, এবং কোস্টাল স্টেট যেগুলো রয়েছে তারা কিন্তু তাদের মাছের যে স্টকটা তার ব্যাপারে সচেতন। আমরা দেখেছি যে বিভিন্ন দেশের, যেমন ভারতীয় জেলেরাও কিন্তু অনেক সময় দেখা যায় কি বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরে, আবার বাংলাদেশি জেলেদেরকে আবার মিয়ানমারের আর্মি মাঝে মধ্যে ধরে, এবং তারা কিন্তু অনেক সময় নিগ্রহের শিকার হয়। কেন? কারণ তারা বলে যে বাংলাদেশের জেলেরা কি করেছে, যে মিয়ানমারের সীমানায় গিয়ে তারা মাছ ধরেছে। সুতরাং মাছটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স। তো এই রিসোর্সগুলো আহরণ করা, সংগ্রহ করা, এই বিষয়ে কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশের কনফ্লিক্ট অ্যারাইজ করা শুরু হলো। In the fall of 1967, technological advances, conflicting uses, and superpower rivalry threatened the oceans and even the seabed. So এই ধরনের বিভিন্ন রকম রাইভালরি যখন শুরু হয়ে গেল, বিভিন্ন রকম ন্যাচারাল রিসোর্স আহরণ সংক্রান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত, যুদ্ধ সংক্রান্ত বিষয়ে যখন এই ধরনের প্রবলেম ক্রিয়েট হলো, তখন কিন্তু দেখা গেল যে না, এই প্রবলেমের একটা সলিউশন অবশ্যই নিয়ে আসতে হবে। The dangers were numerous: nuclear submarines charting deep waters never before explored, designs for anti-ballistic missile systems to be placed on the seabed, supertankers ferrying oil from the Middle East to European and other ports, passing through congested straits and leaving behind a trail of oil spills, and rising tensions between nations over conflicting claims to ocean space and resources. তো 1967, 70 এবং 1980-র দশক পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন দেশে কিন্তু এরকম দেখা যেত কি, যে আপনার অয়েল ট্যাঙ্কার যেগুলো রয়েছে মিডল ইস্ট থেকে তেল নিয়ে জাহাজে করে সেগুলো কিন্তু ইউরোপ এবং আমেরিকায় যেত, এবং অনেক সময় সেই অয়েল ট্যাঙ্কারগুলো দেখা যেত কি ম্যাল ফাংশন হয়েছে, কিংবা কোনো কারণে অন্য জাহাজের সাথে ধাক্কা লেগে হোক, কিংবা দুর্গত আবহাওয়ায় পড়ে হোক, দেখা যেত যে কোনো একটা দেশের কোস্ট লাইনের কাছে এসে সেই ট্যাঙ্কারটা ফুটা হয়ে গেছে কিংবা ধ্বংস হয়ে গেছে, এবং সেই ট্যাঙ্কার থেকে তেল, ব্যাপক পরিমাণে তেল কিন্তু কি হয়েছে, স্পিলড হয়েছে বা পড়ে গিয়েছে, পড়ে গিয়ে সেই সমগ্র অঞ্চলটার মধ্যে মানে পানির উপরে ছড়িয়ে পড়েছে, এবং সেগুলো বিভিন্ন রকমের যে পাখিগুলো রয়েছে, পাখি এবং মাছ এবং পাশাপাশি অন্যান্য যে জলজ জীববৈচিত্র্য রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, এরকমও হয়েছে। এবং আমরা খুব রিসেন্টলিও কিন্তু দেখেছি যে গালফ অফ মেক্সিকোর যেই সামুদ্রিক অঞ্চলটা রয়েছে, সেই সামুদ্রিক অঞ্চলেও কিন্তু বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির একটা বড় অয়েল রিগের হিউজ অ্যামাউন্ট অফ অয়েল কিন্তু স্পিল হয়েছিল, এবং সেখানে প্রচুর পরিমাণে আপনার প্রাকৃতিক বিপর্যয় যাকে বলে সেই বিপর্যয় সংঘটিত হয়েছিল। তো এই কোম্পানিগুলো যখন বিপর্যয় সংগঠন করে সেটা এতটাই ক্ষতি করে যা কিনা আমরা কোনো আহ, আর্থিক কোনো প্যারামিটার দিয়ে মাপতে পারবো না, কারণ যে ক্ষতিটা হয়ে গেছে সেটার কতটুকু আর্থিক ক্ষতি হলো এবং সেটা অ্যাকচুয়ালি কোন পর্যায় পর্যন্ত, কত বছর পর্যন্ত থাকবে, তা মেজার করার মতো টেকনোলজি এখন পর্যন্ত আমাদের নেই। তো এত বড় বিপর্যয়গুলো হচ্ছে, সেই বিপর্যয়ের জন্য দায়ী কে হবে, কোন রাষ্ট্র হবে, এবং কিভাবে সেই দায় ভারটা তারা পূরণ করবে, এই ব্যাপারে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট আইন কানুন এবং আন্তর্জাতিক রুলের প্রয়োজনীয়তা উপলব্ধি হয়েছিল। On 1st November 1967, Malta's ambassador to the United Nations, Arvid Pardo, asked the nations of the world to consider the impending conflict that could devastate the oceans, the lifeline of man's very survival. তো ওশানগুলো কিন্তু হচ্ছে কি মানুষ মানুষের বেঁচে থাকার জন্য সমুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। সমুদ্রকে যদি আমরা নষ্ট করে ফেলি, সমুদ্রের যেই রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে যদি আমরা ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু আমরা মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমাদের বর্তমান জীবনযাত্রা তো হুমকির মুখে পড়বে, আমাদের ওন সার্ভাইভাল
যে যে কোনোভাবেই হোক বেঁচে থাকাটাই কিন্তু আমাদের হুমকির মধ্যে পড়বে যদি আমরা সমুদ্রের যে প্রাকৃতিক ভারসাম্য আছে সেটা নষ্ট করে ফেলি। তো 1967 সালের 1 নভেম্বর মাল্টার অ্যাম্বাসাডর ইউনাইটেড নেশনসের আরভিড পার্দো তিনি কিন্তু একটা স্পিচ দিয়েছিলেন এই বিষয়ে। In a speech to the United Nations General Assembly, he spoke of the superpower rivalry that was spreading to the oceans, of the pollution that was poisoning the seas, of the conflicting legal claims and their implications for a stable order, and of the rich seabed resources. তো তিনি কিন্তু সি সংক্রান্ত যে কনফ্লিক্টগুলো অ্যারাইজ করেছে, বিভিন্ন রকম নিরাপত্তা সংক্রান্ত, যুদ্ধ সংক্রান্ত, তারপর রয়েছে ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে, পলিউশন রয়েছে, এই পলিউশন সংক্রান্ত যে বিষয়গুলো, তো এই যে সমস্ত বিষয় যা কিনা আমাদের সমুদ্রের সাথে সংশ্লিষ্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন সেই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে। So Pardo ended with a call for an effective international regime over the seabed and the ocean floor beyond a clearly defined national jurisdiction. তো তার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যের মূল কথাটা এটাই ছিল যে আমাদের এই কনফ্লিক্টগুলোকে প্রপারলি এবং অ্যামিকেবলি মিটিগেট করার জন্য, প্রপার সলিউশন নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্লিয়ারলি ডিফাইন্ড রুল অফ ল থাকতে হবে, ইন্টারন্যাশনাল ল থাকতে হবে, ইন্টারন্যাশনাল একটা অথরিটি থাকতে হবে যে অথরিটি এই সমস্ত বিষয়টা দেখাশোনা করবে এবং দেশগুলোর মধ্যে যদি কোনো বিরোধ অ্যারাইজ করে আন্তর্জাতিক সমুদ্র সংক্রান্ত সেই বিরোধগুলোকে সমাধান করবে। It is the only alternative by which we can hope to avoid the escalating tension that will be inevitable if the present situation is allowed to continue. তো তিনি এই কথাটাও বলেছেন যে যদি আমরা এভাবেই চলতে দেই তাহলে ফিউচারে এমন প্রবলেম অ্যারাইজ করবে যা কিনা আমাদের জন্য ব্যাপক ক্ষতি ডেকে নিয়ে আসবে। Pardo's speech set in motion a process that spanned 15 years and saw the creation of the United Nations Seabed Committee, the signing of a treaty banning nuclear weapons on the seabed, the adoption of the declaration by the General Assembly that all resources of the seabed beyond the limits of national jurisdiction are the common heritage of mankind, and the convening of the Stockholm Conference on the Human Environment. So পার্দোর স্পিচের পর থেকে আমরা দেখেছি 15 বছর ধরে বিভিন্ন রকমের এই যে ইউনাইটেড নেশনসের সিবেড একটা কমিটি করা হয়েছে এবং সিবেডে যে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করা হতো, আমরা দেখেছি যে আমেরিকা, রাশিয়া, নর্থ কোরিয়া, এই রিসেন্ট টাইমেও কিন্তু নর্থ কোরিয়া কি করেছে, তাদের হাইড্রোজেন বম যেটা আছে সেটা সমুদ্রে নিক্ষেপ করে তারা টেস্ট করেছে। তো এই যে সমুদ্রে আপনার বিভিন্ন রকম রাসায়নিক বোমা নিক্ষেপ করে সেগুলোকে টেস্ট করা, এটা কিন্তু ব্যান করা হয়েছে দ্য নিউক্লিয়ার ওয়েপন্স অন দ্য সিবেড ট্রিটির মাধ্যমে। সো এই যে বিভিন্ন রকম আপনার কনফারেন্সগুলো আমরা দেখেছি পরবর্তীতে, সেই কনফারেন্সগুলো কিন্তু মূলত সেই ঘোষণার পর থেকেই আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। What started as an exercise to regulate the seabed turned into a global diplomatic effort, culminating in the convening of the Third United Nations Conference on the Law of the Sea to regulate and write rules for all ocean areas, all uses of the seas and all of its resources, a constitution for the ocean. তো এই সমস্ত কিছু যে আলাদা আলাদা কনভেনশনগুলো রয়েছে, যে আলাদা আলাদা ট্রিটিসগুলো রয়েছে, এই সমস্ত ট্রিটিসগুলো নিয়ে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, দ্য থার্ড ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য ল অফ দ্য সি প্রোক্লেমড হয়েছিল এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে একটা কনস্টিটিউশন ফর দ্য ওশান, আমাদের সমুদ্রের জন্য একটা কনস্টিটিউশন, প্রত্যেকটা দেশে যেমন একটা সংবিধান থাকে, আমাদের সমুদ্রের আইনের জন্য একটা সংবিধানের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। The long before it was adopted and the Third United Nations Conference on the Law of the Sea was concluded, the direction of the development of the new Law of the Sea was already apparent. সেভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে দেখছিলাম যে আমরা একটা নতুন ল অফ দ্য সি এর দিকে এগিয়ে যাচ্ছি। From the early 70s, state in their national claims began to act in anticipation of the outcome of the conference. This trend continued in the 1980s. The 1990s witnessed the consolidation of the new order in the oceans. তো বিভিন্ন রাষ্ট্রগুলো আস্তে আস্তে কিন্তু রিয়েলাইজ করছিল বা বুঝতে পারছিল যে আমরা আন্তর্জাতিকভাবে সমুদ্রের জন্য একটা নির্দিষ্ট সলিড ল বা সলিড ইন্টারন্যাশনাল ল ক্রিয়েট করতে যাচ্ছি এবং সেই জন্য তারা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এবং সেই প্রস্তুতিটা 1970-এর পর থেকে 1980 থেকে 1990 পর্যন্ত আমরা দেখেছি।
The convention was adopted as a package deal to be accepted as a whole in all its parts without reservation on any aspect. তো আমাদের ইউএন ক্লজ যেটাকে বলি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য ল অফ দ্য সি, এই কনভেনশনটা একটা প্যাকেজ ডিলের মতো কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল যে আপনি যদি এই ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য ল অফ দ্য সিটাকে গ্রহণ করেন তাহলে আপনাকে সম্পূর্ণটাই গ্রহণ করতে হবে, আর যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনি কোনো অংশই গ্রহণ করতে পারবেন না। ইউ হ্যাভ নো রাইট টু পুট রিজার্ভেশন, যে আমি এতটুকু গ্রহণ করলাম বাকিটা করলাম না, এভাবে কিন্তু আপনি এই কনভেনশনটাতে পার্টি হতে পারবেন না। The influence that the convention has already exerted on state practice is immense. There is in general a convergence towards the convention regime in all its aspects, even among many states which have not yet ratified it. তো এটা এমন একটা কনভেনশন, দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, এমন একটা কনভেনশন যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, পৃথিবীর বেশিরভাগ দেশ এটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং যেই দেশগুলো অ্যাকসেপ্ট করেনি তারাও কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এবং আন্তর্জাতিকভাবে সম্পর্কটা রক্ষা করার জন্য বিভিন্ন দেশের সাথে তারাও এই আইনটা মানতে বাধ্য হয়। The convention provides a predictable framework for all the uses of the oceans and its resources and provides for universally recognized limits for zones of national jurisdiction. তো এই কনভেনশনটা কিন্তু প্রত্যেকটা দেশের যেই সি বাউন্ডারিটা রয়েছে কতটুকু পর্যন্ত সেই বাউন্ডারিটাকে নির্ধারণ করা হবে, এবং তাদের মধ্যে যদি কোনো রকম কনফ্লিক্ট অ্যারাইজ করে সি বাউন্ডারি সংক্রান্ত, সেই কনফ্লিক্টগুলোকেও তারা কিভাবে সমাধান করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই কনভেনশনটা আলোচনা করে বা কভার করে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট পার্ট অফ দ্য লেকচার। এই ফার্স্ট পার্টে আমরা দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি নিয়ে কিন্তু আলোচনা করেছি, অর দ্য ল অফ দ্য সি ইন জেনারেল। ল অফ দ্য সি এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে আমরা আলটিমেটলি ল অফ দ্য সি তাকে বর্তমান পর্যায়ে পেয়েছি, এই বিষয়টা আমরা দেখলাম। তো এতক্ষণ আমরা যে বিষয়টাতে আলোচনা করলাম তার উপরে কোনো রকম প্রশ্ন আছে কি আপনাদের? প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। স্যার টোটালি একটু সামারাইজ করলে ভালো হতো স্যার, মানে ইন ফিউ ওয়ার্ডস স্যার। আচ্ছা আচ্ছা, ইন এ ফিউ ওয়ার্ডস আমাদের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা একটা টোটাল সামারি করব। সো ইফ উই হ্যাভ টু সে ইন শর্ট, দ্য হিস্ট্রি ইজ দ্যাট the Europeans were the first ones who pioneered the law of the sea. কলোনিয়াল যুগে যখন ইউরোপিয়ানরা বিভিন্ন দেশে সমুদ্রের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন রকম আপনার যে ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে সেগুলো আহরণ করে নিজের দেশটাকে সমৃদ্ধ করা শুরু করলো এবং বিভিন্ন দেশে তারা কলোনি স্থাপন করা শুরু করলো, তখন থেকেই তারা চিন্তা করলো যে আমাদের নিজেদের মধ্যে যে কম্পিটিশনটা আছে, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এই দেশগুলো যারা কলোনিয়াল স্টেট, তো এই দেশগুলোর নিজেদের মধ্যে যে কম্পিটিশনটা রয়েছে কম্পিটিশনটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য তারা সবসময় চিন্তা করলো যে আমাদের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি থাকতে হবে। সো সেখান থেকেই ডাচ লয়ার, ডাচ রাইটার গ্রোটিয়াস, তিনি ফ্রিডম অফ দ্য সিজ এই কনসেপ্টটাকে পরিচিত করালেন, এবং সেই কনসেপ্টটা তখন গ্রহণযোগ্য ছিল। 17th সেঞ্চুরিতেও ফ্রিডম অফ দ্য সিজ যে ডক্ট্রিনটা বলে যে একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে গেলে, যে ল্যান্ডের সাথে অল্প কিছু দূর পর্যন্ত, মানে একটা ক্যানন ফায়ার করলে যতটুকু পর্যন্ত ক্যাননের ফায়ারটা যাবে ততটুকু পর্যন্ত একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, সেই জায়গাটুকু পর্যন্ত অনুমতি ছাড়া অন্য কোনো দেশের জাহাজ যেতে পারবে না, কিন্তু তার পরবর্তী অংশটা সবার, এবং সেই অংশটাতে সকল রকম জাহাজ ফ্রিলি যাতায়াত করতে পারবে। তো এই কনসেপ্টগুলো আস্তে আস্তে কিন্তু তখন থেকে গ্রো হয়েছিল, এবং পরবর্তীতে 1958 সালে আমরা দেখেছি যে ইউনাইটেড নেশনস কনফারেন্সটা প্রথম স্টার্ট হয়, এবং সেই কনফারেন্সটা কিন্তু চলতে থাকে। সেই কনফারেন্স থেকে তখনও আমরা কোনো রকম সলিড কোনো রকম কনভেনশন পাইনি, সেটা ছিল একটা কনফারেন্স। সো সেই কনফারেন্সের বিভিন্ন রকম কনসেপ্ট নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন দেশ সেখানে অংশগ্রহণ করে, এবং তারা আস্তে আস্তে এক্সপেক্ট করে যে আমরা কিন্তু ইন ফিউচার এমন একটা প্রবলেমে পড়বো, সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমাদের অবশ্যই একটা সলিড ল এবং সলিড কনফারেন্সের দরকার হবে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় এরকম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে 1967 সাল, 1970-এর দিকে, 1980-র দিকে কি হলো, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে আমাদের এই ল অফ দ্য সি এর জন্য একটা নির্দিষ্ট আইন প্রণয়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়ে পড়ল। এবং তার পরবর্তীতে দেখা গেল 1990-এর দিকে, 1994-তে বেসিকলি আমাদের এই কনভেনশনটাকে গ্রহণ করা হলো,
এবং সে গ্রহণ করা হলো এমনভাবে যে এটা হচ্ছে প্যাকেজ ডিল। আপনি যদি এই কনভেনশনটাকে গ্রহণ করেন, দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, তাহলে আপনাকে অ্যাজ এ হোল গ্রহণ করতে হবে। আর যদি গ্রহণ না করেন, সেটা আপনি সম্পূর্ণটা বর্জন করতে পারেন অ্যাজ এ কান্ট্রি। সো nowadays most of the countries in the world are party to the United Nations Convention on the Law of the Sea, and even some countries that are not party to it, they have to follow the rules because it is such an important and such a widespread law. ইন্টারন্যাশনাল লয়ের একটা অন্যতম অংশই হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, যা কিনা ল অফ দ্য সি সংক্রান্ত যত রকম বিরোধ আছে, যত রকম বাউন্ডারি সংক্রান্ত ইস্যুসগুলো রয়েছে, সমস্ত কিছু নিয়ে সেই কনভেনশনটা ডিল করে থাকে। সো এইভাবেই আমাদের এই কনভেনশনটা আমরা পেয়েছি, যাকে আমরা ল অফ দ্য সি হিসেবে অভিহিত করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে ইনশর্ট বলতে গিয়ে আসলে অনেক বড় হয়ে গেল। সো ইট ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আশা করি আপনাদের এই প্রিভিউটা কাজে দেবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এছাড়া ওয়েলকাম। এছাড়া আর কারো কি কোনো বক্তব্য কিংবা কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, নেই। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী যে লেকচারটা আছে সেই লেকচারে আমরা যাই, which is the sources of the law of the sea. Law of the sea এর সোর্সগুলো কি কি বা উৎসগুলো কি কি। So introduction: International law of the sea is a vast area of law belonging to the broader spectrum of international law. সো আমরা কিন্তু অলরেডি জানি যে ল অফ দ্য সি হচ্ছে ইন্টারন্যাশনাল ল এর একটা বড় অংশ। ইটস এ বিগ পার্ট, অ্যান্ড ইটস এ পার্ট অফ পাবলিক ইন্টারন্যাশনাল ল। ল অফ দ্য সিকে আমরা সাধারণত ইন জেনারেল সেন্স পাবলিক ইন্টারন্যাশনাল ল এর অংশ হিসেবে ধরে নিই, ইভেন দো দেয়ার আর সার্টেন পার্টস উইচ ডিল উইথ পার্সোনাল লস। মানে পার্সোনাল একটা পার্সন হিসেবে আপনি যদি কোনো অপরাধ করে থাকেন আন্তর্জাতিক সমুদ্র সীমায়, সেখানে আপনাকে কিভাবে ডিল করা হবে, সো সেই বিষয়গুলো অ্যাডমিরাল্টি ল বা মেরিটাইম ল এর মধ্যে রয়েছে। Therefore, the sources of the law of the sea are similar to the sources of international law itself. So আন্তর্জাতিক আইনের যে সোর্সগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি বা সমুদ্র আইনের সোর্সগুলো কিন্তু প্রায় একই। However, as a special body of law, the international law of the sea has unique sources which have been described below. So unique কিছু পার্ট আছে, সো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো নাম্বার ওয়ান ইজ দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। সো আমরা যে কনভেনশনটা নিয়ে একটু আগেই আলোচনা করলাম, সে কনভেনশনটা হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। দ্য প্রাইমারি ট্রিটি অন দ্য ল অফ দ্য সি ইজ দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি 1982 ইউএন ক্লজ। 1982 সালে অ্যাডপ্ট হয়েছে যে কনভেনশনটা, এবং যে কনভেনশনটাকে আমরা মূলত ল অফ দ্য সি এর মেইন ল হিসেবে চিহ্নিত করতে পারি। It was adopted in 1982 and it lays down a comprehensive regime of law and order in the world's oceans and seas, establishing rules governing all uses of the oceans and their resources. So ওশানসের যত রকম রিসোর্সগুলো রয়েছে এবং ওশানসের বাউন্ডারিটা কোন দেশের কতটুকু পরিমাণ হবে এবং তাদের মধ্যে কোনো বিরোধ হলে সেটার সমাধান কীভাবে হবে, তো এই বিষয়গুলো নিয়ে, এবং রাইট অফ প্যাসেজ যেটা আছে, যে অন্যান্য দেশের কি কি ধরনের যানবাহন, কি কি ধরনের আপনার জাহাজ কতটুকু জায়গা দিয়ে যেতে পারবে, তাদের অধিকার কেমন থাকবে, কোন আইন কোন বর্ডার পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই 1982 সালের ইউনাইটেড নেশনস কনফারেন্সটা আলোচনা করে। The convention embodies in one instrument traditional rules for the uses of the oceans and at the same time introduces new legal concepts and regimes and addresses new concerns. তো এটা ট্রেডিশনাল যে রুলসগুলো ছিল, যে কনসেপ্টগুলো প্রাচীন আমল থেকেই চলে আসছিল, সেগুলো যেমন ইনকর্পোরেট করছে, তেমনি নতুন নতুন কনসেপ্ট যেগুলো অ্যারাইজ করেছে নতুন যুগের, নতুন আধুনিক যে প্রযুক্তির ফলে যে কনসেপ্টগুলো ব্যবহার করার প্রয়োজন অ্যারাইজ করেছে, সেগুলো কিন্তু এই কনভেনশনটা ডিল করে থাকে। It also provides the framework for further development of specific areas of the law of the sea. So স্পেসিফিক কিছু এরিয়া ডেভেলপমেন্ট করার জন্য কিছু ফ্রেমওয়ার্ক বা কিছু উপায় এই কনফারেন্সে আমরা দেখতে পাই, এই কনভেনশন আমরা দেখতে পাই। It entered into force in 16 November 1994. সো 1982 সালে যদিও এটা অ্যাডপ্ট হয়েছে, বাট এটা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1994 সালের 16 নভেম্বর থেকে। সো দেয়ার ওয়াজ সামওয়াট অফ আ বিগ টাইম, কারণ সাধারণত দেখা যায় যে 1982 সালে যদি কোনো একটা আইন প্রণয়ন করা হয়, সেটা 1983 সাল থেকেই শুরু হয়ে যায়। বাট এখানে যেহেতু এটা একটা বড় একটা আইন এবং এখানে অনেক ধরনের বিরোধ ছিল,
বিভিন্ন দেশ কিন্তু অনেক কিছুই তারা মানতে চাচ্ছিল না। তারপরেও দেখা গেছে যে আস্তে আস্তে বিভিন্ন দেশ বিভিন্ন রকম কম্প্রোমাইজ করার মাধ্যমে, নিজেদের মধ্যে বিভিন্ন রকম কম্প্রোমাইজ নিয়ে আসার মাধ্যমে তারা আস্তে আস্তে সম্মত হলো এবং আলটিমেটলি 16ই নভেম্বর 1994 সালে এটি কিন্তু তার যে কার্যকারিতা এন্টার্ড ইনটু ফোর্স, তার কার্যক্রমটা শুরু করলো। ইট হ্যাজ 157 সিগনেটরি পার্টিস, 157টা দেশ কিন্তু এই কনভেনশনের পার্টি। অ্যান্ড বাংলাদেশ সাইন্ড দ্য ট্রিটি অন 10 ডিসেম্বর 1982। 1982 সালের 10ই ডিসেম্বরে কিন্তু বাংলাদেশ এটা সাইন করেছে। সো বাংলাদেশ ইজ এ উইলিং মেম্বার অফ দ্যাট কনভেনশন। এই কনভেনশন একটা উইলিং এবং অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অ্যান্ড র্যাটিফাইড ইট ইন 27 জুলাই 2001। সো সাইন করেছে বাট র্যাটিফাই করেছে 2001 সালে। সো র্যাটিফিকেশনের আগে কিন্তু বেশ অনেক সময় গিয়েছে। সো এখানে র্যাটিফাই এবং সাইনের মধ্যে একটা পার্থক্য আছে। সাইন মানে হচ্ছে আমি এটা তো সম্মতি দিলাম, বাট র্যাটিফাই মানে হচ্ছে যখন বাংলাদেশ তার নিজস্ব আইন তৈরি করবে সেই আইনটাকে ফলো করে। কারণ বাংলাদেশের নিজস্ব যে সমুদ্র সীমা রয়েছে সেই সমুদ্র সীমার মধ্যে যে আইনটা আছে, বাংলাদেশের যে নিজস্ব সমুদ্র আইন, সেই সমুদ্র আইনগুলোর মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল যে কনভেনশনটা তারা সাইন করেছে, বাংলাদেশের সরকার সাইন করেছে, সেটার রিফ্লেকশন থাকতে হবে, সেটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। যদি সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র সাইন করলেই চলবে না। সাইন করার পর সেটা সামঞ্জস্য বজায় রাখলেই সেটাকে আমরা বলবো র্যাটিফিকেশন, যা কিনা 2001 সালে 27 জুলাইতে হয়েছিল। It is also called as the Law of the Sea Convention or the Law of the Sea Treaty. এটাকে Law of the Sea Conventionও বলে এবং Law of the Sea Treatyও বলা হয়ে থাকে in short form. So এটা হচ্ছে আমাদের নাম্বার 1 source of the Law of the Sea, the United Nations Convention on the Law of the Sea, which was adopted in 1982 and which came into force in 1994, 1994 সাল থেকে, যা কিনা কার্যক্রম শুরু করেছে। The second source is the customs of the sea. সমুদ্রে কিন্তু বিভিন্ন রকম কাস্টম বহু বছর ধরেই পরিচালিত ছিল। সো এই কাস্টমগুলোও কিন্তু আমাদের আন্তর্জাতিক আইনের অংশ। সো কাস্টমস অফ দ্য সি আর নর্মস অ্যান্ড আনরিটেন রুলস দ্যাট হ্যাভ বিন অবজার্ভড বাই শিপস ক্যাপ্টেন অ্যান্ড ক্রুম্যান ফর সেঞ্চুরিজ। শত বছর ধরে জাহাজের নাবিকরা, জাহাজের যারা মালিক রয়েছে, পরিচালক রয়েছে, জাহাজের ক্যাপ্টেন যারা আছে, তারা শত শত বছর ধরে যেই কাস্টমগুলো ফলো করে আসছে সেই কাস্টমগুলো কিন্তু কি আমাদের ল অফ দ্য সি এর একটা অন্যতম সোর্স। ইন দ্য ওপেন সি শিপস হ্যাড টু সেল ফর মান্থস অ্যাট এ টাইম। সো বর্তমানেও কিন্তু দেখা যায় যে একটা বাণিজ্য জাহাজ যখন চায়নার বন্দর ছেড়ে যায়, সেটা আমেরিকা পৌঁছাতে কিন্তু 2 সপ্তাহের মতো সময় লাগে, অনেক সময় আরো বেশি সময় লাগে। ইট ডিপেন্ডস অন দ্য পোর্ট, ইট ডিপেন্ডস অন দ্য রুট। সো এরকম সপ্তাহ খানেক কিন্তু জাহাজকে সমুদ্রে থাকতে হয়। আর আগে যেটা ছিল আরো অনেক দীর্ঘ। দেখা যেত কি যে ভারত থেকে ইংল্যান্ডে একটা কাঠের তৈরি জাহাজ পৌঁছাতে 3 মাসের মতো সময় লেগে যেত। কারণ সেই জাহাজটা সম্পূর্ণ ভারত থেকে শুরু করে একদম আফ্রিকা হয়ে আলটিমেটলি ইউরোপে পৌঁছাতো। সো এত দীর্ঘ একটা সময় লাগতো, সেই দীর্ঘ সময় তাদের মধ্যে নিজস্ব আইন কানুন কিন্তু গঠন হওয়াটাই স্বাভাবিক। ওয়ান ইনফেমাস কাস্টম ইজ ক্যানিবালিজম। সো এরকম অনেকগুলো কাস্টম রয়েছে। সো ইনফেমাস একটা কাস্টম হচ্ছে ক্যানিবালিজম, উইচ অ্যালাউস দ্য প্যাসেঞ্জার্স টু কিল অ্যান্ড ইট ওয়ান অফ দ্যাম টু সার্ভাইভ ইন কেস অফ ডায়ার এমার্জেন্সি, লস্ট অ্যাট সি এটসেট্রা। সো এরকম একটা কাস্টম রয়েছে যে যদি কোনো একটা জাহাজ হারিয়ে যায় এবং সেই জাহাজটা হারিয়ে যাওয়ার পর মানে সে কোন দিকে যাচ্ছে সে কোনো রকম ডাইরেকশন নেই এবং দেখা যাচ্ছে যে মাসের পর মাস তো না, অনেক ক্ষেত্রে দেখা যায় সপ্তাহের পর সপ্তাহ তারা জাহাজে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো রকম ল্যান্ড পাচ্ছে না এবং তাদের খাবার ফুরিয়ে গিয়েছে। সো সেই রকম একটা সিচুয়েশনে নিজের জীবন রক্ষা করার জন্য তারা কিন্তু কোনো একজন ক্রুম্যানকে কনজিউম করতে পারতো এবং সেটাও অ্যাকসেপ্টেবল ফরম্যাট ছিল অ্যাজ এ কাস্টম অফ দ্য সি। সেটা হচ্ছে একদম এক্সট্রিম কেসে, কারণ এই ধরনের সিচুয়েশনটা কোনো মতেই সভ্য সমাজে গ্রহণযোগ্য না। কিন্তু জীবন রক্ষা করার জন্য জাহাজে সেই রকম যদি সিচুয়েশন অ্যারাইজ করে, সে কাজটা করা পসিবল ছিল। সো দ্যাট ইজ দ্য কাস্টম অফ দ্য সি। এছাড়াও আরও বিভিন্ন রকম কাস্টমস রয়েছে। ফ্ল্যাগ সংক্রান্ত কাস্টম রয়েছে, যে কোন দেশের পতাকা কিভাবে জাহাজের কোন অংশে উত্তোলন করতে হবে। সো এই রুলস রেগুলেশনসগুলো কিন্তু অবশ্যই আমরা দেখব যখন আমরা ল অফ দ্য সি নিয়ে প্র্যাকটিস করব। যখন আমাদের ল অফ দ্য সি নিয়ে কাজ করতে হবে,
তখন আমরা দেখব যে কাস্টমগুলো আসলেই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য ল অফ দ্য সি। ওকে, সো থার্ড যে সোর্সটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপলস অফ দ্য ল অফ দ্য সি। ল অফ দ্য সি এর প্রিন্সিপলগুলো কি কি? তো এখানে অনেকগুলো প্রিন্সিপল রয়েছে, আমরা প্রিন্সিপলগুলো ইন জেনারেল এখন আলোচনা করব না, আমরা প্রিন্সিপল অ্যাজ এ সোর্স আলোচনা করব। International law of the sea is based upon certain principles that helped develop this branch of law. সো বেশ কয়েকটি প্রিন্সিপাল রয়েছে যে প্রিন্সিপালগুলো আমাদের এই ল অফ দ্য সিকে ডেভেলপ করতে সাহায্য করেছে। ওয়ান অফ দিস ইজ ফ্রিডম অফ দ্য সিজ। ফ্রিডম অফ দ্য সিজ প্রিন্সিপালটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি, which advocates that sea areas are mankind's common land and no state can exercise jurisdiction over it. মানে হাই সিজ বর্তমানে যাকে বলে, সেই হাই সিজের উপর কিন্তু কোনো দেশেরই একচ্ছত্র আধিপত্য নেই। সো এই কনসেপ্টটা কিন্তু সেই প্রাচীন আমল থেকে আসছে এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ দ্য ল অফ দ্য সি। Another prominent principle is the environmental conservation of international sea. এটা হচ্ছে মোটামুটি আধুনিক একটা প্রিন্সিপাল, দ্য এনভায়রনমেন্টাল কনজারভেশন। কারণ রিসেন্ট এইজেস 1960, 70, 80-র দশক তখন থেকেই কিন্তু কি হয়েছে যে বিভিন্ন রকম স্টিম ইঞ্জিন এবং অয়েল এর এক্সট্রাকশনের ফলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটা অনেকটা অনেকটা ফাস্ট ট্র্যাক্ট হয়েছে এবং তার ফলে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে সমুদ্রের কিন্তু প্রাকৃতিক বিপর্যয় সংঘটিত হয়েছে এবং সেই প্রাকৃতিক বিপর্যয়টাকে রক্ষা করার জন্য বা প্রাকৃতিক বিপর্যয় যেন না ঘটে সেই ব্যবস্থা করার জন্য কিন্তু আরো একটা নতুন প্রিন্সিপাল ডেভেলপড হয়েছে যাকে আমরা বলছি এনভায়রনমেন্টাল কনজারভেশন অফ ইন্টারন্যাশনাল সি ডক্ট্রিন, which dominates policies now regarding international waters. ইন্টারন্যাশনাল ওয়াটার্স সংক্রান্ত যদি কোনো সরকারি পলিসি হয় এবং ইন্টারন্যাশনাল কোনো পলিসি হয়, সেই পলিসিটাকে অবশ্যই এনভায়রনমেন্টাল কনজারভেশন প্রিন্সিপালটাকে অবশ্যই মাথায় রেখেই কাজ করতে হবে। এনভায়রনমেন্টাল যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই পলিসিটা বর্তমানে অ্যাকসেপ্টেবল হবে না। নাও অ্যাডমিরালটি ল। সো অ্যাডমিরালটি ল হচ্ছে কি? অ্যাডমিরালটি ল অর মেরিটাইম ল ইজ এ বডি অফ ল উইচ গভর্নস নটিক্যাল ইস্যুস অ্যান্ড প্রাইভেট মেরিটাইম ডিসপিউট। প্রাইভেট মেরিটাইম ডিসপিউট যদি কোনো অ্যারেস্ট করে সেগুলো কিন্তু অ্যাডমিরালটি ল বা মেরিটাইম ল দ্বারা কিন্তু সমাধান করা হয়। সো ফ্রম দিস উই ক্যান সি that the law of the sea is not only a public international law but also a part of private international law as well. Private international law কিন্তু law of the sea এর মধ্যে রয়েছে, admiralty law যার একটা প্রমাণ। So admiralty law consists of both domestic law on maritime activities and private international law governing the relationships between private parties operating or using ocean going ships. So ocean going ships গুলো যারা অপারেট করছে এবং যারা সেই শিপসগুলোর মধ্যে পণ্য পরিবহন করছে, তো তাদের ব্যবসা সংক্রান্ত এবং তাদের পরিবহন সংক্রান্ত কিন্তু বিভিন্ন রকম বিরোধ অ্যারাইজ করতে পারে। এই বিরোধগুলোর সমাধান কোন আইন দ্বারা হবে? সেই বিরোধগুলোর সমাধান হবে অ্যাডমিরালটি ল এর মাধ্যমে, যা কিনা প্রত্যেকটা দেশ তাদের নিজেদের স্বার্থে প্রণয়ন করেছে। এখন কোন দেশের আইন অনুযায়ী হবে সেটা তারা নিজেরা ডিসাইড করতে পারবে কন্ট্রাক্টের মাধ্যমে, এবং কোনো একটা আইন যদি ল্যাকিং থাকে যে না এখানে কোনো একটা অংশ নিয়ে কোনো রকম আলোচনা করেনি, তখন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি সেই জায়গাটা পূরণ করে দেবে এবং ডিসাইড করবে যে কোন আইন দ্বারা কিভাবে সেই সমস্যাটা সমাধান করতে হবে। While each legal jurisdiction usually has its own legislation governing maritime matters, the international nature of the topic and the need for uniformity has, since 1900, led to considerable international maritime law developments, including numerous multilateral treaties. So কিছুক্ষণ আগে যা বলেছি সেটাই এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা দেশে নিজস্ব অ্যাডমিরালটি ল কিন্তু রয়েছে। যদিও তাদের নিজস্ব অ্যাডমিরালটি ল বা মেরিটাইম ল রয়েছে, তারপরেও এমনও অনেক বিষয় থাকে যেগুলো কিন্তু স্পেসিফিকলি কোনো একটা কান্ট্রির আইন দ্বারা কভার করা হয় না। তখন দেখা যায় কি করতে হয়, যেহেতু সেখানে দুই দেশ কিংবা একাধিক দেশ সেখানে জড়িত, সেই দেশগুলো তারা নিজেদের মধ্যে কিন্তু কি করে সম্মতি নিয়ে আসে এবং সম্মতির মাধ্যমে তারা বিভিন্ন রকম মাল্টিল্যাটারাল ট্রিটি করে। সেই ট্রিটি লজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাডমিরালটি ল এর অংশ এবং সেগুলো আমাদের আলটিমেটলি ল অফ দ্য সি এর একটা অন্যতম সোর্স। And then comes the international treaties. International treaties are binding agreements between nations that are agreed to abide by certain rules in relation to each other. সো আন্তর্জাতিক ট্রিটিগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের জন্যই ফলো করতে হয় যারা কিনা এই ট্রিটির সদস্য
হয়ে থাকে। The United Nations Convention on the Law of the Sea is the main treaty in relation to the international law of the sea. So আমাদের যে প্রথম যে সোর্সটা আছে সেটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রিটি। আর বাকি যে ট্রিটিগুলো রয়েছে বিভিন্ন রকম যে নিউক্লিয়ার যেই অস্ত্রগুলো রয়েছে, নিউক্লিয়ার বম যেগুলো রয়েছে, সেই বমগুলোকে টেস্ট করা যাবে না সমুদ্রপৃষ্ঠে, সেটার অ্যাগেনস্টে যে ট্রিটিটা আছে সেটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রিটির উদাহরণ। The London Convention on the Prevention of Marine Pollution by Dumping of Wastes and Other Matters and the Montreux Convention regarding the regime of the straits are also examples of international treaties that make up the law of the sea. So এখানে কিন্তু আমরা দুইটা আন্তর্জাতিক ট্রিটি যেগুলো রয়েছে সেই ট্রিটির উদাহরণ দেখতে পাচ্ছি। একটা ট্রিটি হচ্ছে লন্ডন এর, সেই ট্রিটিটা আলোচনা করছে হচ্ছে ডাম্পিং ওয়েস্ট। যে অনেক দেশ কিন্তু কি করে দেখা যায় তাদের যে পলিউটেন্ট উপাদানগুলো রয়েছে, তাদের যে নিউক্লিয়ার ওয়েস্ট আছে সেটা তারা জাহাজে করে অন্য দেশে পাঠিয়ে দেয়, এবং অন্য দেশে যদি তারা ডাম্প না করতে পারে দেখা যায় তাদের কোস্টাল অঞ্চলে এসে কিন্তু সেই যে পলিউটেন্ট উপাদানগুলো রয়েছে তারা কিন্তু জাহাজ থেকে ফেলে দেয়, কারণ এইগুলো ফেলার তাদের আর কোনো জায়গা নেই। সো এই যে পলিউশনটা করছে, এই পলিউশনটাকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের এই লন্ডন ট্রিটির মাধ্যমে। আর মন্ট্রিও কনভেনশন যেটা, সেটাও কিন্তু আমাদের স্ট্রেটস যে অঞ্চলটা আছে, স্ট্রেটগুলো হচ্ছে শ্যালো ওয়াটার এরিয়া, মানে যেখানে পানির উচ্চতাটা অনেক কম, স্ট্রেট অঞ্চল। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো হচ্ছে দুই পাশে ল্যান্ড, মাঝখানে সমুদ্রের পানি, সো সেগুলোকে আমরা স্ট্রেটস বলি। সো এই স্ট্রেটস অঞ্চলটা কিভাবে কন্ট্রোলড হবে এবং সেখানে কোন কোন দেশের আপনার জাহাজ, কোন ধরনের জাহাজ চলাচল করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে হচ্ছে আমাদের এই মন্ট্রিও কনভেনশন। সো এগুলো আমাদের ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর অন্যতম সোর্স। নাও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। International organizations are also the important source of international law of the sea. কেন? Because the International Seabed Authority or ISA, it is mandated under the UN Convention of the Law of the Sea. Law of the Sea Convention এর আন্ডারে সেই organization or authority টা mandated বা created. Its main goal is to organize, regulate and control all mineral related activities in the international seabed area for the benefit of mankind as a whole. সো এই সংস্থার মূল দায়িত্বটা হচ্ছে মিনারেল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করা, সেগুলোকে দেখভাল করা, এবং সেগুলোকে দেখা যে সেগুলো আলটিমেটলি মানুষের প্রয়োজন এবং পরিবেশ রক্ষা করে করা হচ্ছে কিনা। মানে সমুদ্রে যেই প্রাকৃতিক রিসোর্সগুলো রয়েছে, তেল রয়েছে, গ্যাস রয়েছে, সেগুলো উত্তোলন করার জন্য যে কোম্পানিগুলো কাজ করছে সেগুলোকে মনিটর করা হচ্ছে ইন্টারন্যাশনাল সিবের অথরিটির মূল দায়িত্ব। ISA has the duty to ensure the effective protection of the marine environment from harmful effects that may arise from deep seabed related activities. Deep seabed এরিয়ার মধ্যে যে কোম্পানিগুলো কাজ করছে এবং যে শিপিং কোম্পানিগুলো সেই ডিপ সি এরিয়াতে যাতায়াত করছে, তারা সেখানকার প্রকৃতির কোনো ক্ষতি করছে কিনা সেগুলো খতিয়ে দেখা এবং সেগুলোকে প্রিভেন্ট করাই হচ্ছে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির মূল দায়িত্ব। So this organization is very important part of the international law of the sea. Also, the Commission on the Limits of the Continental Shelf. Continental Shelf Limits Shankranto Commission. Its goal is to facilitate the implementation of the United Nations Convention on the Law of the Sea, or the Convention, in respect of the establishment of the outer limits of the continental shelf beyond 200 nautical miles from the baseline. So বেসলাইন থেকে 200 নটিক্যাল মাইলের পরবর্তী যে অংশটুকু রয়েছে, যে যাকে আমরা ইন জেনারেল সেন্স কন্টিনেন্টাল শেলফ নামে অনেক ক্ষেত্রে অভিহিত করে থাকি। সো এই কন্টিনেন্টাল শেলফটা কতটুকু হবে এবং সেই কন্টিনেন্টাল শেলফ সংক্রান্ত কোনো বিরোধ যদি হয় সেটা সমাধান কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে কাজ করে হচ্ছে দ্য কমিশন অন দ্য লিমিটস অফ কন্টিনেন্টাল শেলফ। তারা নির্ধারণ করে দেবে যে কন্টিনেন্টাল শেলফ একটা দেশের কতটুকু পর্যন্ত মেজার করতে হবে। It also provides scientific and technical advice if requested by the coastal state concerned during preparation of such data. So এই কমিটির মধ্যে সদস্যদের মধ্যে ইম্পর্টেন্ট মেম্বার্সরাই হচ্ছেন এই কন্টিনেন্টাল শেলফ সংক্রান্ত রিসার্চার, সায়েন্টিস্টস, এবং তারা প্রত্যেক দেশ যখন এই কন্টিনেন্টাল শেলফটা মেজার করতে যায় তখন তাদের কাছ থেকে সায়েন্টিফিক এক্সপার্টিস গ্রহণ করতে পারে এবং তাদের কাছ থেকে অ্যাসিস্ট্যান্স গ্রহণ করতে পারে, যেন তারা তাদের প্রত্যেকটা দেশই
তাদের যে কন্টিনেন্টাল শেলফ এরিয়া আছে সেই এরিয়াটাকে ডিফাইন করতে পারে এবং সেই এরিয়াটাকে প্রোটেকশনের মাধ্যমে ন্যাচারাল রিসোর্সগুলো আহরণ করতে পারে। অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল অ্যাডজুডিকেটিভ অথরিটিস, মানে বিচার সংক্রান্ত বিষয়, কারণ বিচার তো করতে হবে, কারণ বিরোধ হচ্ছে স্বাভাবিক। প্রত্যেকটা দেশের যে সি বাউন্ডারিজ রয়েছে একটা দেশের সাথে আরেকটা দেশের ওভারল্যাপ করতে পারে, এবং সেই ওভারল্যাপ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা বিরোধ হবে, একটা কনফ্লিক্ট অ্যারাইজ করবে যে কে কোন জায়গা থেকে তাদের ন্যাচারাল রিসোর্সটা গ্রহণ করবে। সো এই যে বিরোধটা আসছে, এই বিরোধটা অবশ্যই সমাধান করার জন্য কোনো অথরিটি প্রয়োজন, এবং এই অথরিটির নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ল অফ দ্য সি এর জন্য একটা ট্রাইব্যুনাল রয়েছে। The tribunal is an independent judicial body established as a specialized tribunal to deal with disputes arising out of the international or arising out of the interpretation and application of the UN Convention on the Law of the Sea. এই ইউএন কনভেনশন যেটা আছে এটার রুলসটাকে ইন্টারপ্রেট করা বা ব্যাখ্যা করা, এবং সেই রুলসটাকে অ্যাপ্লাই করার সময় যদি কোনো দেশের সাথে অন্য কোনো দেশের বিরোধ অ্যারাইজ করে তাহলে সেই বিরোধটাকে সমাধান করার জন্য ট্রাইব্যুনালটাই হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। The tribunal came into existence following the entry into force of the convention on 16 November 1994. কনভেনশনটা যখন থেকে কাজ করা শুরু করেছে বা তাদের কার্যক্রম শুরু করেছে তখন থেকে এই ট্রাইব্যুনালটাও তার কার্যক্রম শুরু করেছে। The tribunal has jurisdiction over any dispute concerning the interpretation or application of the convention. সো এই কনভেনশনের ইন্টারপ্রিটেশন এবং অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো ধরনের যদি বিরোধ অ্যারাইজ করে সেটা ট্রাইব্যুনালে সমাধান করা সম্ভব। অ্যান্ড ওভার অল ম্যাটার্স স্পেসিফিকলি প্রোভাইডেড ফর ইন এনি আদার এগ্রিমেন্ট উইচ কনফার্স জুরিসডিকশন অন দ্য ট্রাইব্যুনাল। সো অন্য কোনো এগ্রিমেন্ট, আন্তর্জাতিক যদি কোনো এগ্রিমেন্ট থাকে, কোনো রকম সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় বিভিন্ন দেশের মধ্যে, তো সেই সমঝোতা চুক্তির মধ্যেও যদি বলা থাকে যে এই সমঝোতা কিংবা এই ট্রিটির সংক্রান্ত যদি কোনো বিরোধ অ্যারাইজ করে তাহলে এই বিরোধটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মাধ্যমে সমাধান হবে, তাহলেও এই ট্রাইব্যুনালের অধিকার থাকবে সেই বিষয়টাকে সমাধান করে দেওয়া। The tribunal is open to states parties to the convention, also known as states and international organizations which are parties to the convention, মানে যে রাষ্ট্রগুলো এবং যে সংস্থাগুলো আমাদের এই ইন্টারন্যাশনাল কনভেনশনটা বা ইউএনজিএ যাকে বলে, ইউএনজিএ না অ্যাকচুয়ালি, ইউএন ক্লজ, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, এই ইউএন ক্লজের মেম্বার যারা তারা হচ্ছে এই ট্রাইব্যুনালের সদস্য এবং এই ট্রাইব্যুনালে তারা বিচারের জন্য আসতে পারে। ইট ইজ অলসো ওপেন টু এন্টিটিস আদার দেন স্টেট পার্টিস, মানে রাষ্ট্র ছাড়াও অন্যান্য পার্টিরাও আসতে পারবে। ফর এক্সাম্পল, states or intergovernmental organizations which are not parties to the convention and to states, enterprise and private entities, মানে প্রাইভেট কোনো কোম্পানি এখানে বিচারের জন্য আসতে পারবে, কিংবা এমন রাষ্ট্রীয় সংস্থা যারা কিনা এই ট্রিটির সদস্য না, তারাও কিন্তু বিশেষ বিবেচনায় এই ট্রাইব্যুনালের সামনে বিচার প্রার্থনা করে আসতে পারবে। সো সাধারণত এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে আমাদের ইউএন ক্লজ, যেটা 1982 এর ইউএন ক্লজ, এই ইউএন ক্লজের মেম্বার স্টেটস অ্যান্ড মেম্বার অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলো যদি কোনো বিরোধের মধ্যে পড়ে তাহলে সেই বিরোধটাকে সমাধান করার জন্য। বাট ইট ইজ অলসো ওপেন ফর আদার স্টেটস উইচ আর নট পার্টি অ্যান্ড অলসো আদার private entities or intergovernmental organizations which are not party to the convention. So a tribunal is actually এই আমাদের যে ট্রাইব্যুনালটা আছে, the International Tribunal for the Law of the Sea is actually open for all parties. So এই যে আমরা সোর্সগুলো দেখলাম, এই প্রত্যেকটা সোর্সে কিন্তু হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর এক একটা সোর্স, and they're all important parts of the international law of the sea. আচ্ছা, সো এতক্ষণ আমরা যে বিষয়ে আলোচনা করলাম তার উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার স্লাইডের ভিতর হচ্ছে মানে ব্লু বাটনের ভিতরে যে জেনারেল ফোরাম পোর্শনটা আছে ওটার জন্য কি মার্ক কাউন্টেড স্যার, মানে কোশ্চেন যদি না থাকে? If you do not have any question, I would recommend you to write your comments. আপনি যদি কোনো কোশ্চেন না থাকে, আপনি এই উইকটা থেকে কি শিখলেন, এই উইকটার যে লেসনটা আছে সেই লেসনটার ব্যাপারে আপনার মতামতটা কি, কিংবা জাস্ট লেসনের সামারিটা
একটু সংক্ষেপে একটু সামারি করে যে আমি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি, এই বিষয়গুলো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। সো এই বিষয়গুলো যদি আপনি কমেন্ট করেন, সো আই উইল হাইলি অ্যাপ্রিসিয়েট ইট, ইভেন দো ইট ডাজন্ট ক্যারি ডাইরেক্ট মার্কস ডাইরেক্টলি, যদিও এটার হ্যাঁ, সাথে কোনো আসসালামু রকম আলাইকুম। মার্কস অ্যাডেড না, বাট তারপরে আমি রেকমেন্ড করবো আপনারা সবাই এটাতে পার্টিসিপেট করবেন, আপনাদের কমেন্টস অ্যাড করবেন, যেন আমি বুঝতে পারি আপনারা আমাদের যে উইকলি অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। ওয়ালাইকুম আসসালাম, অ্যাডভোকেট মিল্লাত মিয়া। আপনার কি কোনো বক্তব্য, স্যার কি কোনো আসসালামু আলাইকুম। কমেন্ট? জি জি, আপনার কোনো হ্যাঁ বক্তব্য এবং কোনো কমেন্ট যদি থাকে তাহলে বলতে পারেন। স্যার, কমেন্ট না রিকমেন্ডেশন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার ওই যে আমাদের যে কুইজের যে টাইম ডিউরেশনটা একটু স্যার একটু বাড়াইলে আমাদের জন্য সুবিধা হয় স্যার। টাইম ডিউরেশন, এটা কি ডেটের কথা বলছেন? কুইজের ডেট যেটা না আছে না সেটার ডেট কথা না ডেট বলছেন? না না স্যার ডেট না, ওই যে যখন আমরা পার্টিসিপেশন করব তখন। হুম হুম। আচ্ছা, আমি তো টাইম ডিউরেশন দেখছি 12 মিনিটস। সো আমাদের মার্কস হচ্ছে 4 মার্কস। এখানে দেখছেন আপনি যে ফুল মার্কস ইজ 4। তো 4 মার্কের জন্য 12 মিনিটস আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ। সাধারণত দেখা যায় প্রত্যেক মার্কের জন্য 1 মিনিট করে সময় দেওয়া হয়। So 12 minutes, I think it's more than enough time for you to participate in 4 questions, which are multiple choice questions and true false. Multiple স্যার choice থ্যাংক কিছু ইউ। কোয়েশ্চেন থাকবে। আমি এভাবে দেখি নাই কত টাইমটা কত দেখি নাই স্যার, কিন্তু অন্যটা 6, অন্যান্যদের স্যার 10 মিনিট 6 মিনিট সময় দেয়, ওইগুলা স্যার কষ্ট আচ্ছা হয় আচ্ছা আমাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাদের জন্য খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। ছোট ছোট প্রশ্ন, মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন, 4টা প্রান্ত প্রশ্ন থাকবে। 4টা প্রশ্নের অ্যান্সার করতে 12 মিনিটস, আই থিঙ্ক ইটস এনাফ টাইম। ওকে। স্যার লাগে না, কিন্তু ওই যে অনেক সময় এটা তো স্টাডি করতে অনেক সময় মনে নাই, কিন্তু আপনার লেকচারে চলে যেতে হয়। আচ্ছা, না আপনি সরাসরি মানে যখন অ্যাটেম্প্ট করবেন তখন লেকচার দেখবেন না, অ্যাটেম্প্ট করার আগেই লেকচারগুলো ভালোভাবে দেখবেন। আপনাদের জন্য স্কোরাম প্যাকেজগুলো আমি দিয়েছি, ভিডিও লেকচার তো আছে, এই ভিডিও লেকচারটা দেখবেন অবশ্যই। আর স্কোরাম প্যাকেজ যেটা আছে, স্কোরামের মাধ্যমে এখানে এগুলো আপনারা অবশ্যই দেখবেন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সোর্স এগুলো যেগুলো রয়েছে এগুলো ভালো মতো পড়ে তারপর কুইজটা অ্যাটেম্প্ট করবেন, আপনাদের কাছে এই কুইজগুলো একেবারেই সহজ মনে হবে। ওকে। সো আর কারো কি কোনো রকম বক্তব্য, কমেন্টস, এনি কাইন্ড অফ রিকমেন্ডেশন অর এনি কাইন্ড অফ কোয়েশ্চেন? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ডু সো। যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কমেন্টস থাকে, কোনো রকম রিকমেন্ডেশন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সুজন মাহমুদ, আপনি বলুন। স্যার, নো হ্যাভ এনি কোশ্চেন। আচ্ছা, আপনার আপনার কোনো প্রশ্ন নেই? ওকে, ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনাদের যদি ইন ফিউচার পড়াশোনা সংক্রান্ত কোনো কোয়েশ্চেন অ্যারাইজও করে তাহলে আপনারা এই উইকলি ডিসকাশন ফোরামটাতে যতবার প্রয়োজন ততবার আপনারা কোয়েশ্চেন রেজ করতে পারবেন। আমি সবসময় এই ডিসকাশন ফোরামটা চেক করে থাকি। এখন পর্যন্ত আমি কোনো রকম রিপ্লাইজ অর এনি কাইন্ড অফ নিউ ডিসকাশন দেখছি না, সো উইচ ইজ নট রিকমেন্ডেড। আমি এটা আশা করি না। আমি আশা করি আপনারা সবাই এটাতে প্রতি সপ্তাহে পার্টিসিপেট করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য, আপনাদের যেই কমেন্টসগুলো রয়েছে, প্রতি সপ্তাহে যা যা শিখলেন, যে জিনিসটা পড়লেন, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা এই কমেন্টগুলোতে এখানে অ্যাড করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অ্যাড করবেন, আর যদি কোনো প্রশ্ন নাও থাকে আপনাদের কমেন্টস যদি থাকে অবশ্যই যে লেকচারগুলো পড়ে আপনি কি শিখতে পারলেন ওই বিষয়টা একটা প্যারাগ্রাফে অবশ্যই লিখবেন। আচ্ছা, সো আশা করি উইক 1, উইক 2 এগুলো তো আপনারা লিখবেনই, পাশাপাশি পরবর্তী যে সপ্তাহগুলো আসবে সেগুলো আপনারা পার্টিসিপেট করবেন। সো থ্যাংক ইউ অল ফর পার্টিসিপেটিং ইন টুডেস ক্লাস। আমি আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আরও যারা আছেন সবাই পার্টিসিপেট করবেন এবং আমাদের ক্লাসটাকে আরও ফ্রুটফুল করবেন। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।